এই ভিডিওটা আমাদের বিয়ের পরের দিন সকালবেলার, মানে বাসি বিয়ের দিন সকালবেলা বলতে পারো। তো ওই দিন আমাদের কিছু রিচুয়াল থাকে, যেমন শাখা পলা পরানো। তাই আমাকে তার আগে একটু টিপ পরিয়ে নেওয়া হলো, কারণ চেহারার যে অবস্থা, মানে এত ধকল গেছে গত কয়েকদিন ধরে। আর আগের রাতে আমরা প্রায় 4টার দিকে আসছি, আর এখন মোটামুটি 8টা বাজে। যেহেতু আমাদের আজকে বাসি বিয়ের অনেক রিচুয়াল সকাল থেকেই শুরু করে দিয়েছে, আর আমার চেহারার 12টা বেজে গেছে। এইদিকে আমার জামাই, সে ওয়াশরুমে যাবে কিন্তু যেতে পারতেছে না, কারণ এই রিচুয়ালগুলো সেরে তারপর দুইজনকে জোড়া ভাঙতে হবে। কারণ এই অনেকেই বলতে পারো আমাদের কি কোনো বেডশিট নাই, আমরা এইভাবে বিয়ের দিন জামাই বউ বসে আছি। এটা হলো আমার বাবা আমাকে বিয়েতে দিয়েছিল, মানে এটা আমাদের রিচুয়ালের ভিতরে যে বালিশ কাঁথা বা তোষক এগুলো দিতে হয়। তো সেই তোষকেই আর কি জামাই বউ নতুন তোষকেই ঘুমাবে। তো আগের দিন যেহেতু 4টার দিকে আসার কারণে আমরা আর ওইভাবে গুছিয়ে ঘুমাতে পারিনি, যেভাবে ছিল আমরা ওইভাবেই ঘুমিয়ে গিয়েছিলাম কোনো মতে পোশাক আশাকগুলো খুলে। আর যতদূর আমি জানি বা শুনেছি বিয়ের পোশাক পরেই ঘুমাতে হয়, কিন্তু যেহেতু আমি লেহেঙ্গা পরেছিলাম ওইটা অনেক ভারী, এই জন্য আমি ওইটা চেঞ্জ করে আমার হলুদের শাড়িটা পরে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু তার বিয়ের পোশাক পরেই ঘুমিয়েছিল। আর এইদিকে কিন্তু ওই আমার শাখা আর জোড়া করে দেওয়া হচ্ছিল, মানে একটা তো শাখা আমাকে আগের দিন আমার বাবার বাড়ি থেকে পরিয়েছিল, আর এরপরে নতুন আরেক জোড়া শাখা দেওয়া হলো যেটা আমার শ্বশুর বাড়ি থেকে। আর এই শাখা জোড়া কিন্তু আমাকে বাঁধিয়ে দেওয়া হয়েছিল, আর সেই শাখা জোড়ায় আমাকে বিয়ের দিন পরে সকালবেলা, মানে এটাকে শঙ্খ বস্ত্র বলা হয়, শঙ্খ বস্ত্রে পরিয়ে তারপরে জোড়া বেঁধে দেওয়া হবে, যেটা খোলা হবে অষ্টমঙ্গলার দিন। আর এইখানে মূলত শাখা এবং পলা আমাকে দুইটাই দিয়েছিল আমার শ্বশুরবাড়ি থেকে, এই জন্য দুইটা একসাথেই আমাকে পরিয়ে দেওয়া হলো শঙ্খবস্ত্রে। আর এরকম রিচুয়াল কাদের কাদের আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে শেয়ার করবে, কমেন্টে জানাবে। আর এই শাখার কিন্তু গিফট দিতে হবে তোমার দাদাভাইকে, তাও আবার বাঁ হাত দিয়ে। তো এইটা কিন্তু একটা কঠিন, একটা টাফ বিষয়। তো আমার বদ্দি তাকে হেল্প করছিল যাতে সে সহজভাবে পারে। আর এই মজার মজার রিচুয়ালগুলো দিয়ে কিন্তু আমাদের বাসি বিয়ের সকাল শুরু হলো। আর যেই অনেক অনেক রিচুয়াল হয়েছিল ওই দিন সকালে, যেগুলো তোমাদের সাথে পরবর্তীতে আরও শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। তো এরপরে আমাদেরকে আশীর্বাদ করা হলো, নবদম্পতিকে নতুন জীবনের জন্য আশীর্বাদ করা হলো। তারপরে আমরা একে অন্যকে মিষ্টি খাওয়াবো। আর এই বিষয়টা কিন্তু আমি আগে কোনো দিনই জানতাম না, কারণ যত বিয়েই আমি জীবনে দেখেছি সেইগুলো আমি সকালবেলা তার ঘুম থেকে উঠে যাই নাই, হয়তো বাসি বিয়ের টাইমে গিয়েছিলাম। এটা হলো তোমাদের দাদাভাই আমাকে কোলে নিয়ে তারপরে মিষ্টি আর ক্ষীর খাওয়াবে, আর এরপরে আমি তাকে কোলে নিয়ে মিষ্টি আর ক্ষীর খাওয়াবো। তো আমাকে মিষ্টি খাইয়ে তারপরে মুখ মুছিয়ে দিল, আর এরপরে আমিও তাকে কোলে নিয়ে তারপরে মিষ্টি খাইয়ে দিলাম। তারপরে আমি আমার নিজের আঁচল দিয়ে তার মুখ মুছিয়ে দিলাম। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো, আর আমরা কিন্তু অনেক মজা করেছি। আর এইদিকে এই যে এইখানে একটা বিষয় থাকে যে জামাই বউ ঘুম থেকে উঠবে আর কি, বিছনা তোলার একটা বিষয় থাকে, যেটা নিয়ে টাকা নেওয়ার বিষয় থাকে। তো ওইটা হয়তো বা আমার বৌদিরা দিদিরা এরাই নিবে। তো এটা নিয়ে কিন্তু বার্গেনিং হচ্ছে, তাও আবার আমার নন্দে জামাইয়ের সাথে আর আমার ননদের সাথে। তারা টাকা দিবেই আর এরা টাকা নিবে না, এরা আরও অনেক টাকা নিবে। তো এটা নিয়েই মারামারি তর্ক বিতর্ক হচ্ছিল, আমরা মজা পাচ্ছিলাম। আর এদিকে আমি বলছিলাম দিদিকে যে এটা নিয়েই সন্তুষ্ট থাকো, আবার পরে টাকা নেওয়া যাবে। তো এরপরে দেখো রুমে কিন্তু অনেক মানুষ ছিল, শুধুমাত্র কিন্তু আমরাই ছিলাম না, সবাই এগুলো দেখছিল, অনেক মজা করছিল। এর মধ্যে চলে আসতে আমার দিদা, সে বলতেছে আমার পাওনা দাও। তো আমার জামাই তাকেও তার পাওনা মিটাচ্ছিল। তো এইগুলা নিয়ে আমার দিদাকে আমার পিসি বলছিল যে তোমার পাওনা কিন্তু তুমি ছাড়বা না। তো এইভাবে করেই চলছিল আমাদের বিয়ের সকালটা। আর এইদিকে কিন্তু আমার জামার বন্ধুও চলে আসছে, সেও কিন্তু আমার জামাইয়ের হয়ে ঝগড়া করছিল। আর এইদিকে কিন্তু আমিও মোটামুটি দুই পক্ষেই ছিলাম, যখন যেই পক্ষে থাকা দরকার ছিল সেই পক্ষে। যেহেতু আমার হাফ বিয়ে হয়েছে আর হাফ হয় না, এই জন্য আমি দুই পক্ষেই আছি। তো এরপরেই সব কিছু মোটামুটি মিটে গেল। এরপর সিদ্ধান্ত হলো যে আমরা বিছনা থেকে ঠাকুর ঘরে প্রণাম করতে যাব। তো এরপর আমরা ঠাকুর ঘরে প্রণাম
সারার আগে আমার জামাইকে আমি প্রণাম করে নিলাম, মানে এটা নাকি নিয়ম, পতি দেবতাকে প্রণাম করতে হবে। তারপরে সে আমাকে টাকা দিল, কিন্তু এই টাকা যে আমি কই রাখছিলাম আমি নিজেই জানি না। যাই হোক, আরও এই সকালেই আমাকে কথা দিয়েছে যে সে আমাকে পরবর্তী বছরের ভিতরে কোনো কিছু একটা গিফট করবে, মানে সোনার জিনিস। এটা একটা নিয়ম ছিল, খুবই মজার ছিল। তো এরপরে আমরা আমাদের রুমের মানে ঘরের যে ঠাকুরটা আছে, আমাদের এই ঠাকুরটা একটু বড় করে বানানো, মন্দিরের মতো। তো আমাদের কিন্তু গ্রামের বাড়িতেও মন্দির আছে রাধাকৃষ্ণের, আর আমার বাবার যেহেতু নিত্য পূজা করে থাকেন আমার বাবা মা, এই জন্য বাড়িতেও একটা মন্দিরের মতো করে নিয়েছেন, যাতে তারা ভগবানের 3 বেলায় সেবা করতে পারেন। এই কারণেই এরপরে আমরা যাচ্ছিলাম সূর্য প্রণাম করতে। তো এই নিয়মগুলো কিন্তু নিজের বিয়ে ছাড়া আসলেই জানা যায় না, কারণ আমরা তো অন্যের বিয়ে একদম A to Z দেখতে পারি না, এই জন্য জানা হয় না। এই জন্য আমাকে বিয়ের মুকুটটা পরিয়ে দিল, কারণ বিয়ের সাজেই নাকি প্রণাম করতে হবে সূর্য দেবতাকে। তো এরপরে আসলাম সূর্য দেবতার প্রণাম আমার পিসি শিখিয়ে দিচ্ছিল মন্ত্র, যেহেতু আমরা জানি না। অনেকে বলতে পারেন কেন জানেন না, আসলে হয়তো কখনো শেখা হয়নি, এইগুলো তো আর জানতাম না যে এগুলো দরকার আছে, তাহলে হয়তো বা আগে থেকে শিখে নিতাম। তো এরপরে আমার বদ্দি আমাদেরকে হেল্প করছিল। এরপরে আমরা আমাদের সূর্য প্রণামের কাজ সেরে তারপরে আমাদেরকে নিয়ে যাবে একটা মন্দিরে, কারণ এটাই নাকি রুলস যে বিয়ের পরের দিন আশেপাশে সকল মন্দিরে নিয়ে যাওয়া। আর যেহেতু আমরা শহরের বাসায় থাকি, তো আমাদের গ্রামের বাড়িতে আশেপাশে মন্দির পাওয়া যায়, শহর একটু দূরে দূরে। যেহেতু আমরা একদম মেন শহরের ভিতরে থাকি, এই জন্য আমরা মার্কেটের ভিতরে একটা গোবিন্দ মন্দির আছে, সেখানেই যাব। তো সবাই কমেন্টে জানাবে কে কে নিউ মার্কেটের ভিতরে গোবিন্দ মন্দিরে এই পর্যন্ত গিয়েছো। আর আমার বাসাটা আড়ংয়ের সামনে, তো এখান থেকে আমরা হাঁটা শুরু করলাম। আর খুবই ভালোও লাগছিল, আর একটু আনইজি লাগছিল যে এরকমভাবে আমরা বর বউ সেজে যাচ্ছিলাম। তো যাই হোক, এরপরে মন্দিরে চলে আসলাম, প্রণাম সেরে বাসায় চলে গেলাম। পরবর্তী ভিডিওতে বাকিটা সব জানাবো।